আচ্ছা, প্রথমে আজকে পড়বো ট্যানজেন্ট গ্যালভানোমিটার। দেখো, ট্যানজেন্ট গ্যালভানোমিটার পড়ার আগে ট্যানজেন্ট ল যেটা আমি বলেছিলাম সেটা একবার মনে করতে হবে। আবার ট্যানজেন্ট ল তোমাদের বলেছিলাম, কি বলেছিলাম, যে দুখানা ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বি আর একটা আর্থের ম্যাগনেটিক ফিল্ড বিএইচ, হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড বিএইচ ধরো এইভাবে রয়েছে, আর একটা এক্সটার্নাল ফিল্ড বি আমি এই রকমভাবে দিলাম। কিভাবে দিলাম না, দুটো ফিল্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার। এবার যদি সেখানে আমি একটা ম্যাগনেটিক কম্পাস রাখি যেটা হরাইজন্টাল প্লেনে ফ্রিলি মুভ করতে পারে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড, এই যে ম্যাগনেটিক কম্পাস, ধরো নর্থ পোল আছে, সাউথ পোল আছে, ম্যাগনেটিক নিডল বলছি আমি, তাহলে এর ওপর এ একটা টর্ক দেবে, দিয়ে ওকে অ্যালং বি করতে চাইবে, আর বিএইচও এর ওপর টর্ক দেবে, দিয়ে ওকে অ্যালং বিএইচ করতে চাইবে। তাহলে এই দুজনের টর্কের এফেক্টে ও যখন স্টেবিলিটিতে আসবে বা ইকুইলিব্রিয়ামে আসবে, তখন যদি বিএইচের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে বি ইজ ইকাল টু বিএইচ ট্যান থিটা। দিস ইজ ট্যানজেন্ট ল। আমি এটা আগে পড়িয়েছি এবং তখন বলেছিলাম যে ট্যানজেন্ট গ্যালভানোমিটার পড়ার সময় আমার এটা কাজে লাগবে। কি করে আসছে বি ইজ ইকাল টু বিএইচ ট্যান থিটা, সেটাও প্রুফ করা আছে। ধরো এই এন স্টার ম্যাগনেটিক মোমেন্ট আমি ধরলাম এম, তাহলে বিএইচ ওর ওপর যে টর্কটা দিচ্ছে সেটা হচ্ছে এম বিএইচ সাইন থিটা। কত টর্ক দেয় কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাগনেটিক নিডল যার ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে এম, তার ওপর এম ক্রস বি এই টর্ক দেয়। ঠিক যেমন ইলেকট্রিক ডাইপোলের ওপর ইলেকট্রিক ফিল্ড টাউ ইজ ইকাল টু পি ক্রস ই টর্ক দেয়। পি যেখানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তেমনি ম্যাগনেটিক ডাইপোলের ওপর ম্যাগনেটিক ফিল্ড এম ক্রস বি টর্ক দেবে, যেখানে এম হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আমরা কাকে বলি, এর পোল স্ট্রেংথ ধরো এম, এবং নর্থ পোল আর সাউথ পোলের মাঝের ডিস্টেন্স ধরো এল, তাহলে পোল স্ট্রেংথ ইন্টু সেপারেশান, এটাকে আমরা বলি ম্যাগনেটিক মুভমেন্ট। আর বি এর ওপর কত টর্ক দেবে, যদিও থিটা অ্যাঙ্গেলে ইকুইলিব্রিয়ামে আসে, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে বি যে টর্কটা দেবে সেটা হচ্ছে এম বি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কস থিটা। তাহলে এখান থেকে এম ক্যান্সেল হয়ে পড়ে থাকছে বি ইজ ইকাল টু বিএইচ ট্যান থিটা। তাহলে দুটো ক্রস ফিল্ড মানে পারপেন্ডিকুলার ফিল্ডের আন্ডারে একটা ম্যাগনেটিক ডাইপোল যখন ইকুইলিব্রিয়ামে আছে, তখন অবভিয়াসলি রিলেশনটা মেনটেন করবে। বেশ, এই যে এটা আমরা পেলাম, এই রিলেশনটাকে কাজে লাগিয়েই ট্যানজেন্ট গ্যালভানোমিটার তৈরি করা হয়েছে। গ্যালভানোমিটার কি করে, গ্যালভানোমিটার হচ্ছে একটা সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট যেটা সার্কিটে কারেন্ট ডিটেক্ট করে এবং কারেন্ট মেজার করে। মানে কোনো একটা সার্কিটে কারেন্ট ফ্লো করছে, সেটা ডিটেক্ট করার বা মেজার করার কাজ হচ্ছে গ্যালভানোমিটারের। আচ্ছা, ট্যানজেন্ট গ্যালভানোমিটারের তাহলে নাম ট্যানজেন্ট গ্যালভানোমিটার কেন হলো, তার কারণ হচ্ছে যে ট্যানজেন্ট লয়ের প্রিন্সিপালের ওপর বেস করে এটা কাজ করে। তুমি ছবিটা দেখো, ছবিতে কি হচ্ছে যে তিনটে স্ক্রু আছে দেখতে পাচ্ছ, S1 S2 S3। এই তিনটে স্ক্রু কি করছে, এদের কাজ হচ্ছে যে ওপরের যে উডেন ফ্রেমটা আছে, একটা সার্কুলার উডেন ফ্রেম আছে সি, সেটাকে ভার্টিক্যাল রাখা, এবং এই ফ্রেমটা একটা প্ল্যাটফর্মের ওপর বসানো আছে পি, এই প্ল্যাটফর্মটাকে হরাইজন্টাল রাখা। প্ল্যাটফর্মটা এরকম এরকম টিল্ট করে গেলে হবে না, যাতে পারফেক্টলি হরাইজন্টাল থাকে পি প্ল্যাটফর্মটা, যার ওপরে সি ফ্রেমটা আছে। তাহলে সেই জন্য কী হয়েছে, তিনটে স্ক্রু দিয়ে ওটাকে হরাইজন্টাল করা হয়। তো এইখানে এই ফ্রেমটার সেন্টারে দেখো যে আরেকটা প্ল্যাটফর্ম আছে ডি। সেই প্ল্যাটফর্মটা যদি আমি ওপর থেকে দেখি, এইখানে থাকে সেটা, তাহলে সেখানে চারটে কোঅর্ডিনেটে ভাগ করা আছে। এটা হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এবং একটা ম্যাগনেটিক নিডল যেটা হরাইজন্টালি মুভ করতে পারে, সেটা এইখানে রাখা আছে। যেমন ধরো যে নর্থ সাউথ আর এর সঙ্গে একটা পয়েন্টার লাগানো আছে। যদি ম্যাগনেটিক নিডলটা ঘোরে, তাহলে এই পয়েন্টারটাও ঘুরবে। ম্যাগনেটিক নিডলটা ধরো ইনিশিয়ালি আর্থের ম্যাগনেটিক ফিল্ডের জন্য নর্থ সাউথ ডিরেকশানে আছে, তাহলে এবার কোনো কারণে যদি এটা ডিফ্লেক্ট হয়, ধরো 30 ডিগ্রি ডিফ্লেক্ট হলো,
তাহলে এই পয়েন্টারটাও 30 ডিগ্রি ঘুরে যাবে, মানে কত ডিফ্লেকশন হলো ম্যাগনেটিক নিডলটার সেটা আমরা এই পয়েন্টারটা কোথা থেকে কোথায় গেল সেটা দেখে মেজার করতে পারবো। তো এই যে ফ্রেমটা ডি, তার ওপর যে নিডলটা, ওপর একটা কাঁচের গ্লাস ইয়ের ওপর থাকে, গ্লাস কভার লাগানো থাকে, যাতে ওপর থেকে আমরা সেটা দেখতে পারি যে কত ডিগ্রি ঘুরলো, সেটা এখানে বসানো থাকে। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা এইরকম, এবং এর ওপরে একটা কপার ওয়্যার জড়ানো থাকে, অনেক টার্নের এন টার্নের কপার ওয়্যার এর ওপরে জড়ানো থাকে। এটা হচ্ছে পুরো সিস্টেমটা। আমাকে কি করতে হবে, এইটার সেন্টার আর এটার সেন্টার কোয়েনসাইড করবে। আচ্ছা, এটা ভার্টিক্যাল একটা প্লেনে থাকবে সি উডেন ফ্রেমটা, আর এই যে বক্সটা যেখানে কম্পাসটা রাখা আছে সেটা একটা হরাইজন্টাল প্লেনে থাকবে, এবং দুটো প্লেন পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে। আমাকে এমনিতে দেখো যে যখন কোথাও কোনো ফিল্ড থাকবে না আর্থের ম্যাগনেটিক ফিল্ড ছাড়া, তখন কি হবে যে এই যে ম্যাগনেটটা আর্থের ম্যাগনেটিক ফিল্ডের যে হরাইজন্টাল কম্পোনেন্ট বিএইচ, তার জন্য নর্থ সাউথ মুভ করে থাকবে যেরকম আছে। তাহলে এখানে ধরো এটা রাখা আছে এবং এটা নর্থ সাউথ মুভ করে রয়েছে, এরকম নর্থ সাউথ মুভ করে রয়েছে, পয়েন্টারটা এরকম এর সঙ্গে টাচ করা আছে। আমি এই উডেন ফ্রেমটাকে মুভ করে বা ঘুরিয়ে রোটেট করে এমনভাবে সেট করব যাতে এর প্লেনটা, উডেন ফ্রেমের যে ভার্টিক্যাল প্লেনটা, সেই প্লেনটা এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়। আচ্ছা, এর ওপর যে কপার ওয়্যার জড়ানো আছে, দেখো যদি আমি এর ওপর দিয়ে কারেন্ট পাঠাই, এই কয়েলটার মধ্যে দিয়ে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট গেলে এটা একটা কারেন্ট ক্যারিং কয়েল হয়ে গেল। বেশ, তাহলে কারেন্ট ক্যারিং কয়েল যদি হয়, তাহলে কারেন্ট ক্যারিং কয়েল, তার মধ্যে এন টার্নস আছে, আই কারেন্ট যাচ্ছে, সে তার সেন্টারে কত ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, বি ইজ ইকাল টু মিউ নট এন আই বাই 2r, যেখানে এন হচ্ছে নাম্বার অফ টার্নস আর আর হচ্ছে রেডিয়াস। এগুলো গিভেন দেওয়া থাকে যে এর উপরে কত টার্নের কয়েল আছে এবং এর রেডিয়াস কত। এই এক্সপ্রেশনটা আমরা বায়োসাভার্ট ল বা অ্যাম্পিয়ার্স ল থেকে বার করেছি। তাহলে দেখো, যেই আমি কারেন্ট পাঠাবো সঙ্গে সঙ্গে এই কয়েলটা তার সেন্টারে এই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, এবং ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, যে এই যে কারেন্ট এইভাবে ঘুরছে, তাহলে কারেন্টের দিকে আমি ডান হাতের আঙুলগুলো ঘোরালাম, আমার বুড়ো আঙুলটা আসছে বাইরের দিকে, তাহলে অ্যালং দ্য অ্যাক্সিস একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, মানে এই রকম ম্যাগনেটিক ফিল্ডটা অ্যালং দ্য অ্যাক্সিসই হবে। আমি কারেন্টের ডিরেকশন যদি ঘুরিয়ে দিই, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা ভেতর দিকে হবে, কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস হবে। এবার একটা জিনিস ভাবো, আগে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড ছিল, আর্থের হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড, এইটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে সাউথ। আমি এইভাবেই এই উডেন ফ্রেমটাকে সেট করেছিলাম, এবং এই ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে এই যে নিডলটা, সেটা নর্থ সাউথ ডিরেকশানে ছিল, এরকমভাবে মুভ করেছিল। যেই আমি এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করালাম, সঙ্গে সঙ্গে আর একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়ে গেল। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি, বি। তাহলে এখন দুটো ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে বিএইচ চেষ্টা করবে যে এই যে কম্পাসটাকে ওটা অ্যালং বিএইচ রাখতে, আর আমি এই রকমভাবে এই ফিল্ডটার সঙ্গে পারপেন্ডিকুলার যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেছি, সেই ম্যাগনেটিক ফিল্ড কি করবে, যে ওই ম্যাগনেটিক ফিল্ড বরাবর এটাকে ঘোরাতে। তাহলে ঠিক ট্যানজেন্ট লয়ের সিচুয়েশান হয়ে গেল। আবার আমি বলি যে আগে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড ধরো বিএইচ এরকম ডিরেকশানে ছিল, আমি যেই এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠালাম, তাহলে এই ডিরেকশানে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করলো, এই ডিরেকশানে। তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়ে গেল। একটু আগে আমি যে ছবিটা এঁকেছিলাম, তাহলে এবার দুটো ম্যাগনেটিক ফিল্ড এ চাইবে অ্যালং ইট ওরিয়েন্ট করতে, আর বি চাইবে অ্যালং বি ওরিয়েন্ট করতে এই নিডলটাকে। তাহলে এবার ও খানিকটা ঘুরে যাবে, ঘুরে একটা পজিশানে গিয়ে সেটেল হবে, মানে ইকুইলিব্রিয়ামে আসবে। তাহলে কতটা ঘুরলো, সেই থিটা অ্যাঙ্গেলটা আমি এই পয়েন্টার কতটা ঘুরলো মেজার করে নিতে পারবো, এবং অ্যাঙ্গেলটা মেজার করতে পারলেই আমি বলতে পারবো যে ওই পজিশানে বি ইজ ইকাল টু বিএইচ ট্যান থিটা। বি কি, মিউ নট এন আই বাই 2r ইজ ইকাল টু বিএইচ ট্যান থিটা।
তাহলে যে কারেন্টটা এই উডেন ফ্রেমটার ওপর যে কপার ওয়্যার জড়ানো আছে তার মধ্যে দিয়ে ফ্লো করেছে, সেই কারেন্টটা হচ্ছে I ইজ ইকাল টু 2 BH/R বাই মিউ নট N ইন্টু tan থিটা। এই যে 2 BH/R বাই মিউ নট N, এটা কি? N হচ্ছে নাম্বার অফ টার্নস অন দি কয়েল, মিউ নট হচ্ছে পারমিয়াবিলিটি, R হচ্ছে রেডিয়াস অফ দি কয়েল, আর BH হচ্ছে কোনো একটা জায়গায় আর্থের ম্যাগনেটিক ফিল্ডের হরাইজন্টাল কম্পোনেন্ট। তাহলে এটা তো একটা জায়গায় কনস্ট্যান্ট, তাহলে এই টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাট এনি পার্টিকুলার প্লেস। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি লিখতে পারি এটাকে কে, তাহলে I ইজ ইকাল টু কে ট্যান থিটা। এই কে এর ভ্যালুটা সাপ্লাইড থাকতে পারে, তুমি কোনো একটা জায়গায় আর্থের ম্যাগনেটিক ফিল্ডের হরাইজন্টাল কম্পোনেন্ট BH যদি জানতে পারো তাহলে কেটা তুমি জানতে পারবে। এই কেটাকে বলে রিডাকশন ফ্যাক্টর। শর্ট কোশ্চেন আসে, বাংলায় বলে লঘু গুণক। দেখো যে এই যে কে রিডাকশন ফ্যাক্টর, তাহলে তার ডেফিনিশন যদি আমাকে জানতে চাওয়া হয় আমি এরকম বলতে পারি যে থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে I ইজ ইকাল টু কে ট্যান 45 ডিগ্রি, মানে থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি হলে I ইজ ইকাল টু কে। তাহলে রিডাকশন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কয়েল when deflection of the magnetic needle is 45 ডিগ্রি। ম্যাগনেটিক নিডলটা যদি 45 ডিগ্রি ডিফ্লেক্টেড হয় তাহলে যে কারেন্টটা কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করছে সেই কারেন্টটা ইজ ইকাল টু হচ্ছে রিডাকশন ফ্যাক্টর বা লঘু গুণক। একটা কোশ্চেন টেস্ট পেপারসগুলোতে প্রায় পাবে তুমি, যে এই ট্যানজেন্ট গ্যালভানোমিটারের উপর বেস করে যে গ্যালভানোমিটারটার সেন্সিটিভিটি ম্যাক্সিমাম তখন থিটার ভ্যালু কত, বা থিটা কত হলে কত অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করলে গ্যালভানোমিটারটা সেন্সিটিভিটি ম্যাক্সিমাম হবে। দেখো সেন্সিটিভিটি ম্যাক্সিমাম মানে মেজারমেন্টে এরার সব থেকে কম হবে, তাহলে মেজারমেন্টের এরার কম হবে, তাহলে আমি এরারের ফর্মুলাতে ডাইরেক্ট চলে আসি। আচ্ছা, I ইজ ইকাল টু কে ট্যান থিটা, এটা আমি পেলাম। তাহলে লগ I ইজ ইকাল টু লগ কে প্লাস লগ ট্যান থিটা। এটা ডিফারেন্সিয়েট যদি করি তাহলে দেখো জাস্ট এরারের মতো করে আমি এখানে লিখতে পারি DI বাই I ইজ ইকাল টু 1 বাই ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, অর DI বাই I ইজ ইকাল টু 2 ডি থিটা, এটা হচ্ছে 1 বাই কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা বাই সাইন 2 থিটা, এরকম আসছে দেখো দিস। তাহলে DI বাই I এরার ইন দি মেজারমেন্ট অফ কারেন্ট এটা মিনিমাম হবে, DI বাই I এটা মিনিমাম হবে কখন, যখন সাইন 2 থিটা ম্যাক্সিমাম মানে 1, তাহলে 2 থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি বা থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি। তাহলে যখন কম্পাসটা 45 ডিগ্রি ডিফ্লেক্টেড হবে তখন আমি বলতে পারি যে ট্যানজেন্ট গ্যালভানোমিটার খুব সেন্সিটিভ এবং সব থেকে অ্যাকিউরেট রিডিং দিচ্ছে। তাহলে অ্যাকিউরেট রিডিং কখন দেবে বা ম্যাক্সিমাম অ্যাকিউরেসি আমি তখন পাবো গ্যালভানোমিটারের রিডিংয়ে, ম্যাক্সিমাম অ্যাকিউরেসি আমি তখন পাবো যখন থিটা ইজিক্যাল টু কী হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটাই হলো ট্যানজেন্ট গ্যালভানোমিটার। ট্যানজেন্ট গ্যালভানোমিটার থেকে আমাদের এইটুকুনিই পড়া। আর একবার বলি, ছবিটা আরেকবার দেখো, যে আর্থের হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড BH আগে থেকে আছে। আমি কি করলাম, BHটা আগে থেকে ছিল, ধরো এরকম BH আগে থেকে ছিল। আরেকবার আমি বুঝিয়ে দিই চট করে ওয়ার্কিংটা। BH আগে থেকে ছিল এবং ম্যাগনেটটা এই BH-এর আন্ডারে নর্থ সাউথ এইভাবে ছিল। আমি কারেন্ট পাঠিয়ে আরেকটা B তৈরি করলাম এই BH-এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এবার B এই ম্যাগনেটটার ওপর একটা টর্ক দিল,
তাহলে দুটোর কাজে দুটোর অ্যাকশানে ওটা এইভাবে সেটেল হলো, থিটা অ্যাঙ্গেলে সেটেল হলো ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে এই পজিশন আমি বলতে পারি যে টাউ বা টর্ক ডিউ টু আর্থস ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড টর্ক ডিউ টু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দুটো ইকুয়াল। তাহলে দুটো ইকুয়াল করলাম এবং সেখান থেকেই আসছে বি ইজ ইকাল টু বিএইচ ট্যান থিটা, ট্যানজেন্ট ল। তাহলে দেখো যে সেখান থেকে আমি বার করে নিলাম, বি এর ভ্যালু বসিয়ে আই বার করে নিলাম। ডায়াগ্রামটা থেকে আমি এটা বুঝতে পারছি, বা এটা ডায়াগ্রামটা দেখে তুমি এটা বোঝার চেষ্টা করো যে আর্থের হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড অলরেডি আছে, কিভাবে ওই কয়েলটার মধ্যে দিয়ে কারেন্ট পাঠিয়ে আমি কয়েলটার অ্যালং দ্য অ্যাক্সিস আর একটা ফিল্ড তৈরি করলাম, সেই ফিল্ডটা আর আর্থের ফিল্ডটা পারপেন্ডিকুলার তৈরি হলো, দুটো ক্রস ফিল্ড তৈরি করার জন্য ইনস্ট্রুমেন্টটা। বেশ, নেক্সট হচ্ছে সাসপেন্ডেড কয়েল গ্যালভানোমিটার। সাসপেন্ডেড কয়েল গ্যালভানোমিটার, দেখো সাসপেন্ডেড কয়েল গ্যালভানোমিটারের ডায়াগ্রামটা কীরকম, যে এইরকম দুটো ম্যাগনেটিক পোল থাকে, একটা নর্থ একটা সাউথ, ওটাকে কার্ভ করে কাটা হয়েছে যাতে ওগুলো সিলিন্ড্রিক্যাল শেপের হয়, এবং তার মধ্যে এরকম একটা সফট আয়রন কোর প্লেস করা হয়েছে, সফট আয়রন কোর। এই সফট আয়রন কোরটা একটা ফসফর ব্রোঞ্জ ফাইবার দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে কি বললাম, ফসফর ব্রোঞ্জ একটা ফাইবার দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা মিরর থাকে, প্লেন মিরর। এটা হচ্ছে একটা সফট আয়রন কোর। এই সফট আয়রন কোরটা এরকম সিলিন্ড্রিক্যাল শেপের, নর্থ আর সাউথ তার মধ্যে রাখা হয়েছে। এখানে একটা স্প্রিং থাকে যাতে জার্কিং কম হয়, এবং কারেন্টটার রাস্তাটাও এইটা, কারেন্টটা স্প্রিংয়ের মধ্যে দিয়ে যায়। এই সফট আয়রন কোরের ওপরে একটা কপার লুপ জড়িয়ে দেওয়া আছে, বা একটা কপার কয়েল তৈরি করা হয়েছে। ধরো এইটা হচ্ছে আয়রন কোরটা, সফট আয়রন কোরটা, তার ওপর এরকমভাবে একটা কপার কয়েল এরকমভাবে জড়ানো আছে। এই কয়েলটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, এবং কারেন্ট ফ্লো করলে কি হবে না হবে আমরা দেখছি। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের কেন আছে, কি কারণে আছে সেটা আমরা বুঝবো। যে প্রথমে দেখো যে সাসপেন্ডেড কয়েল কেন বলছি, বুঝতেই পারছো যে এই যে কয়েলটা যেটা এই সফট আয়রন কোরের ওপর এইরকমভাবে জড়ানো আছে, সেটা অ্যাকচুয়ালি ঝোলানো আছে, এবং সেটা সাসপেন্ডেড বাই আ ফসফর ব্রোঞ্জ ফাইবার। এখানে মিররটা কেন আছে, এটার কিভাবে আমি কারেন্ট মেজার করব আস্তে আস্তে বলি। প্রথমে বলি যে এই শেপগুলো এরকম কেন। দেখো শেপগুলো এরকম তার কারণ হচ্ছে যে যদি ম্যাগনেটের পোল দুটো এরকম সিলিন্ড্রিক্যাল শেপে হয় আর মধ্যে একটা সফট আয়রন সিলিন্ডার থাকে, তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো সেগুলো রেডিয়াল হবে। তার মানে এই সিলিন্ডারের ওপর ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো পারপেন্ডিকুলারলি গিয়ে হিট করবে, রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড প্রোভাইড করবে। আচ্ছা, কেন সফট আয়রন কোর, এই যে সফট আয়রন কোর এফ ধরো নাম দিলাম এফ, এটা কেন থাকে, তার কারণ হচ্ছে সফট আয়রন হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। যদি আমি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স রাখি তাহলে ও ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলোকে ওর ভেতরে অ্যাট্রাক্ট করবে, টেনে নেবে। ধরো এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স রয়েছে কোনো রিজিয়নের মধ্যে, আমি যদি এইখানে একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স এইরকম রেখে দিই, তাহলে কি হবে যে এই সাবস্টেন্সটা ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে অ্যাট্রাক্ট করবে, মানে এই রকমভাবে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো যেগুলো বাইরে দিয়ে যাচ্ছিল সেগুলোও বেন্ড করে ওর ভেতর দিয়ে মুভ করবে। এটা হচ্ছে ফেরোম্যাগনেটিকের প্রপার্টি। তার মানে কি, যে আমি চাইছি এই যে কপার কয়েলটা যেটা এই সফট আয়রনের ওপর জড়ানো
বাড়ানো রয়েছে ওখানে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বাড়াতে। বি, ম্যাগনেটিক ফিল্ডটা বাড়ালাম এবং ম্যাগনেটিক ফিল্ডটা রেডিয়াল হলো, মানে কয়েলটার সঙ্গে পারপেন্ডিকুলার হলো, এই কোডটার সঙ্গে পারপেন্ডিকুলার হলো, সিলিন্ড্রিক্যাল কোডটার সঙ্গে। বেশ, এবার যেই এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করাবো আমি, তখন কি হবে? দেখো আমরা কি পড়েছি, যে ধরো এইরকম একটা লুপ রয়েছে, আই কারেন্ট পাস করছে তার মধ্যে দিয়ে, তাহলে এর এরিয়া যদি এ হয়, তাহলে এ একটা ম্যাগনেটিক মোমেন্ট জেনারেট করে, সেটা হচ্ছে আই ইন্টু এ। আগের ভিডিওগুলোতে বলেছি এটা একটা ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করে। এই যে কারেন্টটা এই দিকে যাচ্ছে, তাহলে এইখানে তৈরি হয়েছে নর্থ পোল, আর ওই সাইড থেকে দেখি তাহলে কারেন্টটা যেখানে ক্লকওয়াইজ ফ্লো করবে সেখানে জেনারেট করবে সাউথ পোল। তাহলে নর্থ সাউথ এটা একটা ম্যাগনেটিক ডাইপোল, এবং এই ডাইপোলের ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে আই এ। তাহলে তুমি যদি এই ম্যাগনেটিক মোমেন্ট বা এই ম্যাগনেটিক ডাইপোলটাকে, যার ম্যাগনেটিক মোমেন্ট এম, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে রাখো, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ড এটার ওপর একটা টর্ক দেবে, এবং টর্কের ভ্যালু আমরা বার করেছি, সেটা হচ্ছে এম ক্রস বি, টাউ ইজ ইকাল টু, সেটাও আগের ভিডিওগুলোতে বার করা হয়েছে। তাহলে এই টর্ক কি করবে, যে অ্যালং দ্য ফিল্ড কয়েলটাকে অ্যালাইন করার চেষ্টা করবে। তাহলে এম ক্রস বি, যদি ম্যাগনেটিক মোমেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, যদি হয়, তাহলে এম আর বি এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে টর্কের ম্যাগনিটিউড আমি লিখতে পারি এম বি। এম মানে কি কারেন্ট ইন্টু এরিয়া, তাহলে আই এ বি লিখতে পারি। কিন্তু যদি কয়েলটায় একটা টার্ন না থেকে এন টার্নস থাকে, তখন ম্যাগনেটিক মোমেন্ট কী হবে, এন ইন্টু আই এ, তাহলে একটা এন নাম্বার অফ টার্নস এর সঙ্গে ইন্টু হবে, এন আই এ বি। এইটা কি, এটা হচ্ছে টর্ক অন এ কারেন্ট ক্যারিং কয়েল প্লেসড ইন আ ম্যাগনেটিক ফিল্ড। এটা আমি আরেকটু বলি, যে এটা সেপারেটলি লিখি। Torque on a current carrying coil placed in a magnetic field tau ইজ ইকাল টু, আমি এনআই এ বি লিখলাম, ভেক্টর ফরম্যাটে হচ্ছে এন আই এ ক্রস বি, যেখানে এ হচ্ছে এরিয়া ভেক্টর। যদি এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড লাইনের মধ্যে অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি, তাহলে টর্ক অ্যাক্ট করবে না। তোমাকে একটা ছবি এঁকে দেখাই। ধরো এইরকম একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল রয়েছে, যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। ধরো এরিয়া ভেক্টরটা কোন রকম, এই দিকে আছে এরিয়া ভেক্টরটা, কয়েলের এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার। ধরো ম্যাগনেটিক ফিল্ডটাও এই দিকে রয়েছে বি, তাহলে এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডগুলো এরকম রয়েছে কয়েল জুড়ে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। দেখা যাক টর্ক কত অ্যাক্ট করবে। ধরো এই যে সেগমেন্টটা, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে আই, ধরো এর লেংথ হচ্ছে বি আর এর লেংথ হচ্ছে এল, রেক্ট্যাঙ্গুলার কয়েল। তাহলে এইখানে এইভাবে কারেন্ট পাস করছে, ম্যাগনেটিক ফিল্ড রয়েছে বাইরের দিকে, তাহলে এর ওপর ফোর্স কোন দিকে রয়েছে, একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের ওপর ফোর্স বার করি আমরা কীরকমভাবে, আই এল ক্রস বি করে। তাহলে এল মানে লেংথটা হচ্ছে স্মল বি, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ড তো এর সঙ্গে পারপেন্ডিকুলারই রয়েছে আই এল এর সঙ্গে, তাহলে মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এর ওপর ফোর্স হবে আই বি বি, এবং ফোর্সটা কোন দিকে হবে, আমি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করতে পারি। কারেন্টের দিকে, এই ফিল্ডের দিকে এই আঙুলটা রাখলাম, কারেন্টের দিকে আমি এই আঙুলটা রাখলাম, বুড়ো আঙুল নিচের দিকে যাচ্ছে। বা তুমি আইএল ক্রস বিও ইউজ করতে পারো, কারেন্ট এই দিকে, আইএল ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে। তাহলে যদি ডান হাতের আঙুলগুলো ক্রস প্রোডাক্টের মতো ঘোরাও, কারেন্ট থেকে ফিল্ডের দিকে বুড়ো আঙুল আসছে নিচের দিকে, তাহলে এখানে একটা ফোর্স থাকবে, এই ফোর্স হচ্ছে আই বি বি।
সিমিলারলি নিচের যে ওয়্যারটা তার মধ্যে দিয়ে কারেন্ট উল্টো দিকে যাচ্ছে, তাহলে ফোর্সটাও ঘুরে যাবে, আইবিবি এরকম ফোর্স থাকবে। তাহলে কয়েলটা যদি আমি এরকমভাবে আঁকি, তাহলে এখানে একটা ফোর্স, এই দিকে একটা ফোর্স, এই ফোর্সটা এইভাবে কাজ করবে প্রত্যেকটা পার্টে ওয়্যারে এরকম। আচ্ছা, এই সেগমেন্টের ওপর ফোর্স কোন দিকে কাজ করবে? এর লেংথ হচ্ছে এল, তাহলে এখানে যে ফোর্স থাকবে সেটা হচ্ছে আইএলবি। কোন দিকে ফোর্স থাকবে? কারেন্ট এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বাইরের দিকে, তাহলে কারেন্ট থেকে ম্যাগনেটিক ফিল্ডের দিকে আঙুলগুলো ঘোরালাম, বুড়ো আঙুল এই দিকে। তুমি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করো, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বাইরের দিকে, কারেন্ট হচ্ছে ওপরের দিকে, তাহলে এটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে কারেন্ট, বুড়ো আঙুল ওই দিকে, তাহলে ওই দিকে একটা ফোর্স কাজ করবে। তাহলে এর ওপর এই দিকে ফোর্স কাজ করবে, এর ওপর এই দিকে। তাহলে দেখো ফোর্স কাজ করছে, কিন্তু ফোর্সের লাইনস অফ অ্যাকশানগুলো দেখো কোয়েনসাইড করে যাচ্ছে। তাহলে কোনো টর্ক অ্যাক্ট করছে কি? কোনো টর্ক অ্যাক্ট করছে না, এবং টর্ক অ্যাক্ট না করারই কথা, কারণ আমার ফর্মুলা হচ্ছে NI A × B। তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাহলে টর্ক 0 হওয়ার কথা। আচ্ছা, এবার যদি কারেন্ট ক্যারিং কয়েলটা এরকমভাবে থাকে এবং ম্যাগনেটিক ফিল্ডগুলো এরকম থাকে প্যারালাল টু দ্য প্লেন অফ দ্য কয়েল, তাহলে এরিয়া ভেক্টর তো এইভাবে রয়েছে, তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে তখন ম্যাক্সিমাম টর্ক হওয়া দরকার NIAB। দেখি কীরকমভাবে NIAB টর্ক হয়। ধরো এইখানে কারেন্ট ফ্লো করছে, তাহলে দেখো এইখানে কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান দেখো 0 ডিগ্রি। তাহলে যে কোনো একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের ওপর ম্যাগনেটিক ফিল্ড ফোর্স দেয় ILB সাইন থিটা। এখানে থিটার ভ্যালু 0 ডিগ্রি, তাহলে এখানে কোনো ফোর্স নেই। এখানে থিটার ভ্যালু কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, কারেন্ট এই দিকে, থিটার ভ্যালু 180 ডিগ্রি, তাহলে ILB সাইন 180 ডিগ্রি, সাইন 180 ভ্যালু 0, তাহলে এখানেও কোনো ফোর্স নেই। তাহলে এখানে ফোর্স 0, এখানে ফোর্স 0। আচ্ছা, এইখানে কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এইখানে একটা ফোর্স আছে ILB। কোন দিকে? তুমি IL × B করতে পারো, বা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল ইউজ করতে পারো। লেফট হ্যান্ড রুল আমাকে দিচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, কারেন্ট হচ্ছে নিচের দিকে, তাহলে বুড়ো আঙুল কোন দিকে আসছে? বাইরের দিকে। তাহলে এই যে সেগমেন্টের ওপর ফোর্স থাকবে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, মানে এই দিকে ফোর্স থাকবে F। তাহলে এই সেগমেন্টটার ওপর কোন দিকে ফোর্স থাকবে? এখানে কারেন্টটা উল্টো দিকে যাবে, কারেন্ট তো ঘুরছে এরকমভাবে, তাহলে এখানে কোন দিকে ফোর্স থাকবে? এখানে ফোর্স থাকবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, কারেন্টের দিকে আমি এই আঙুলটা রাখলাম, বুড়ো আঙুল আসছে ভেতরের দিকে, তাহলে এখানে ফোর্স থাকবে ইনওয়ার্ড দিস। তাহলে দেখো এইটা হচ্ছে একটা, ধরে নাও কয়েল, এখানে ফোর্স রয়েছে বাইরের দিকে আর এই এন্ডে ফোর্স রয়েছে ভেতরের দিকে, তাহলে কয়েলটা তো এরকম টিল্ট করে যাবে, ঘুরতে শুরু করবে। এখানে বাইরের দিকে ফোর্স, এখানে ভেতর দিকে ফোর্স, তাহলে এরকম ঘুরবে, মানে টর্ক কাজ করছে। টর্ক কী হবে? ফোর্স দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কত? সেই ডিস্টেন্সটা হচ্ছে স্মল বি। তাহলে যে টর্কটা কাজ করবে সেই টর্কটা হওয়া দরকার ফোর্স, মানে ILB ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স স্মল বি। যদি নাম্বার অফ টার্নস n হয় তাহলে একটা n থাকবে, তাহলে NILB ইন্টু বি। L ইন্টু বি মানে কি? L ইন্টু বি মানে হচ্ছে এই কয়েলটার এরিয়া, কারণ ওর লেংথ হচ্ছে L, উইথ হচ্ছে বি, তাহলে এই টর্কটা কী হয়ে যাচ্ছে? NIAB। তাহলে আমরা আগেই এটা পড়ে নিয়েছি M × B, এবং এখানে আরও ডিটেলসে আমরা বুঝতে পারলাম যে যদি একটা কারেন্ট ক্যারিং কয়েল থাকে তাহলে সেই কারেন্ট ক্যারিং কয়েলটা একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখলে ম্যাগনেটিক ফিল্ড তার উপর যে টর্ক দেয় সেটা হচ্ছে NIA × B। বেশ, এইটা আমার কাজে লাগবে সাসপেন্ডেড কয়েল গ্যালভানোমিটারে। দেখো, যেই আমি কারেন্ট পাস করাবো I, কয়েলটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড, রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড, সেটা এই কয়েলটার ওপর একটা টর্ক দেবে, সেটা হচ্ছে NIAB। যেই টর্ক দেবে এটা ঘুরবে, মোচড় খাবে। এইটা যেই ঘুরলো, এই যে ফসফর ব্রোঞ্জ ফাইবারটা মোচড় খাচ্ছে বা টুইস্ট হচ্ছে। ধরো এরকম একটা ফাইবার আছে, সেই ফাইবারটা আমি যেই টুইস্ট করবো এইরকমভাবে, তাহলে এটাকে টুইস্ট করলেই এর মধ্যে একটা টুইস্টিং কাপল জেনারেট করে।
যেমন একটা অবজেক্টকে ডিফর্ম করলে তার ভেতর একটা রিস্টোরিং ফোর্স ডেভেলপ করে যেটা ওকে আগের পজিশানে ফিরিয়ে নিয়ে আসে, তেমনি একটা অবজেক্টকে আমি টুইস্ট করলে তার মধ্যে একটা রিস্টোরিং টর্ক জেনারেট করে, ছেড়ে দিলে ওটা আবার ঘুরে আগের জায়গায় চলে আসে। তাহলে এখানে এইটা যদি থিটা অ্যাঙ্গেলে ঘোরে কয়েলটা, তাহলে এই ফসফর ব্রোঞ্জটা এটাও থিটা অ্যাঙ্গেলে টুইস্ট করেছে। তাহলে এই যে ফাইবারটা থিটা অ্যাঙ্গেলে টুইস্ট করলে এর মধ্যে একটা টর্ক জেনারেট করবে, রিস্টোরিং টর্ক, যেটা হচ্ছে প্রপোর্শনাল টু থিটা, এবং টাউ ইজিক্যাল টু সি থিটা। এই সিটাকে বলা হচ্ছে টর্সনাল কনস্ট্যান্ট। তাহলে একটা জিনিস বোঝো, যে যেই আমি কারেন্ট পাঠালাম এই কয়েলটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কয়েলটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে, তাহলে কয়েলটার ওপর একটা টর্ক অ্যাক্ট করছে NIAB। ওই টর্ক কী চেষ্টা করছে, যে অ্যালং ফিল্ড কয়েলটা ওরিয়েন্ট করতে। তাহলে যেই কয়েলটা ঘুরতে শুরু করলো, কয়েলটা তো একটা ফসফর ব্রোঞ্জ ফাইবারের সঙ্গে আটকানো আছে, ঝোলানো আছে, তাহলে ফাইবারটা এরকম মোচড় খাচ্ছে, তাহলে ফাইবারটার ওপরের এন্ডটা ফিক্সড, ওটা যেই রকম মোচড় খাচ্ছে, কয়েলটা যত ঘুরছে অ্যাঙ্গেল অফ টুইস্ট তত বাড়ছে থিটা, এবং থিটা বাড়লে রিস্টোরিং টর্ক টাউ ইজিক্যাল টু সি থিটা তত বাড়ছে। তাহলে একটা সময় এই সি থিটা NIAB ইকুয়াল হয়ে যাবে এবং সেখানে গিয়ে কয়েলটা রেস্টে চলে আসবে। তাহলে সি থিটা ইজিক্যাল টু NIAB, এই পজিশানে গিয়ে কয়েলটা রেস্টে এলো। তাহলে I ইজিক্যাল টু C/NAB ইন্টু থিটা। তাহলে এখন এই যে সিটা ফসফর ব্রোঞ্জের যে টুইস্টিং কাপল, তোমার ফসফর ব্রোঞ্জের যে টর্সনাল কনস্ট্যান্ট সেটা সাপ্লাইড থাকে। আচ্ছা, N হচ্ছে নাম্বার অফ টার্নস, এটা আমার জানা সাপ্লাইড থাকে। এই কত ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, এই সমস্ত ভ্যালুগুলো বলা থাকে। তাহলে একমাত্র আমাকে এই থিটাটা মেজার করতে হবে, যে এই ফাইবারটা কত অ্যাঙ্গেলে টুইস্ট করেছে। যদি আমি এই থিটাটা মেজার করতে পারি, তাহলে সেই থিটার ভ্যালুটা আমি এখানে বসিয়ে কারেন্টের ভ্যালু পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে এখানকার ক্যালকুলেশান। এবার এই থিটাটা তুমি কিভাবে বার করবে, একটা ধরো তোমার ফাইবার সেটা কত অ্যাঙ্গেলে টুইস্ট করছে সেটা তুমি কি করে বার করবে, তার জন্য এই মিররটা রয়েছে। মিররটা দেখো, এটাকে বলে ল্যাম্প অ্যান্ড স্কেল অ্যারেঞ্জমেন্ট। ব্যাপারটা কীরকম, যে এর সামনে এইরকমভাবে এর সামনে এইখানে একটা স্কেল রাখা থাকে, ঠিক আছে। ধরো এখান থেকে ক্যাপিটাল ডি ডিস্টেন্স দূরে এই আমি হাতটা যেভাবে রাখলাম এরকমভাবে একটা স্কেল রাখা আছে। একটা লাইট স্পট গিয়ে, স্কেলেই লাইট সোর্স ফিট করা থাকে, সেখান থেকে লাইট যায় লাইট স্পট থেকে এই মিররে রিফ্লেক্ট করে দিয়ে স্কেলের ওপর একটা পয়েন্টে এসে পড়ছে। এবার যেই কয়েলটা রোটেট করবে, এই যে ফসফর ব্রোঞ্জ ফাইবারটা টুইস্ট হবে, তাহলে যদি টুইস্ট হয়, মিররটা ধরো এইভাবে আটকানো আছে, ফসফর ব্রোঞ্জ ফাইবারটা যেই টুইস্ট হবে মিররটা এরকম ঘুরতে শুরু করবে। তাহলে মিররটা যেই ঘুরতে শুরু করবে, তেমনি লাইট স্পটটা কি স্কেলের ওপর যেখানে ছিল সেখানে থাকবে, লাইট স্পটটা একটু শিফট করে যাবে। ধরো এর একটা মিরর, একটা লাইট এসে এখানে পড়ছে, রিফ্লেক্ট হয়ে এখানে পৌঁছেছে। তাহলে এবার যদি আমি মিররটা একটু ঘুরিয়ে দিই, তাহলে যে লাইটটা এসে পড়লো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স চেঞ্জ হয়ে গেল, তাহলে রিফ্লেক্টেড লাইটটা আরেকটু ওই দিকে চলে যাবে। তাহলে রিফ্লেক্টেড লাইটটা স্কেলের ওপর একটু শিফট করে যাবে। কতটা শিফট করে গেল সেটা থেকে আমরা থিটা মেজার করব। কিভাবে মেজার করব আমি বলি একটুখানি। ধরো এইটা হচ্ছে এইখানে মিররটার প্লেনটা, এখানে মিররটা আছে, এটা হচ্ছে স্কেলটা। এই স্কেল অ্যারেঞ্জমেন্টটা ধরো ক্যাপিটাল ডি ডিস্টেন্সে আছে। ধরো পারপেন্ডিকুলারলি একটা লাইট সোর্স থেকে গিয়ে এখানে পড়ে এই স্কেলের ওপর এই পয়েন্টে মিট করছে। এবার মিররটা ধরো থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেল, তাহলে মিররটা থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেল, এরকম ঘুরে গেল। একটা জিনিস দেখো, আমরা পড়েছি লোয়ার ক্লাসে যে যদি ইনসিডেন্ট রেটা ফিক্স রেখে রিফ্লেক্টেডটাকে থিটা অ্যাঙ্গেলে ঘোরাও, তাহলে রিফ্লেক্টেড রেটা 2 থিটা অ্যাঙ্গেলে ঘুরে যায়। আবার বলছি, ইনসিডেন্ট রেটাকে ফিক্স রেখে যদি রিফ্লেক্টরটাকে থিটা অ্যাঙ্গেলে ঘোরাও, তাহলে রিফ্লেক্টেড রেটা 2 থিটা অ্যাঙ্গেলে ঘুরে যাবে। ইনসিডেন্ট রে যেটা ছিল সেটাই আছে, আমি রিফ্লেক্টরটাকে মানে মিররের প্লেনটাকে এরকম ছিল, এটাকে আমি থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছি, তাহলে রিফ্লেক্টেড রেটা যেটা এই দিকে যাচ্ছিল 2 থিটা ঘুরে যাবে, মানে এই অ্যাঙ্গেলটা 2 থিটা এবং লাইট স্পটটা আমি এখানে দেখতে পাবো। তাহলে লাইট স্পটটা কোথায় ছিল আর কোথায় গেল সেটা আমি মেজার করে নিতে পারবো ডি। এই ডিস্টেন্সটা আমার জানা, দ্যাট ইজ ক্যাপিটাল ডি। 2 থিটা ইজ ভেরি স্মল, খুব ছোটো অ্যাঙ্গেল 2 থিটা। তাহলে আমি লিখতে পারি
ডি বাই ডি নিয়ারলি ইকুয়াল টু 2 থিটা। অ্যাকচুয়ালি তুমি বলবে ট্যান 2 থিটা, তাহলে ট্যান থিটা যদি 2 থিটা যদি খুব ছোট হয় তাহলে ট্যান 2 থিটা ইজ ইকাল টু 2 থিটা। তাহলে এখান থেকে থিটা ইজ ইকাল টু হচ্ছে ডি বাই 2 ইন্টু ক্যাপিটাল ডি। তাহলে আমার কাজ হচ্ছে কি, এই ক্যাপিটাল ডি এর ভ্যালুটা আমি জানি, স্কেলটা কত দূরে রাখা আছে মিরর থেকে। আমি দেখলাম জাস্ট কারেন্টটা অন করার সঙ্গে সঙ্গে লাইট স্পটটা একটু সরে গেল, কতটা সরে গেল আমি মেজার করলাম, সেটা হচ্ছে স্মল ডি, এবং সেই স্মল ডি থেকে আমি ডি বাই 2 ডি করে থিটার ভ্যালুটা বার করে নিলাম। সেই থিটাটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কারেন্টের এক্সপ্রেশনটা আসছে সি বাই এন এ বি ইন্টু ডি বাই 2 ডি। তুমি এই ডি বাই 2 ডি, এই 2 ইন্টু ডি, এটাও এই কনস্ট্যান্টের মধ্যে পুট করে দিতে পারো, কারণ এই পার্টটাও কনস্ট্যান্ট, তাহলে কারেন্টের এক্সপ্রেশন পাওয়া যাবে। বেশ, তাহলে এইটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, এইভাবে আমি মেজার করি। এখান থেকে কিছু শর্ট কোশ্চেন আসে। দেখো, প্রথম কথা, কারেন্ট সেন্সিটিভিটি কি? আমি ডায়াগ্রামগুলো মুছি। কারেন্ট এক্সপ্রেশনটা মনে থাকলো, আই ইজ ইকাল টু সি বাই এন এ বি ইন্টু থিটা। ফসফর ব্রোঞ্জ ফাইবার কেন ইউজ করা হয়? কারণ আমাকে এমন একটা ফাইবার ইউজ করতে হবে যেটা যদি টুইস্ট হয় খুব তাড়াতাড়ি আবার আগের জায়গায় ফিরে আসে, মানে যেখানে টুইস্টিং কাপলটা বেশি জেনারেট করে। কারণ আমি একবার কারেন্ট পাঠালাম, টর্ক জেনারেট করলো, ওটা মোচড় খেলো দিয়ে ঘুরে গেল, কারেন্ট অফ করার পর ওই টুইস্টিং কাপলটাই কয়েলটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে। যদি ফিরিয়ে না আনতে পারে তাহলে আমার গ্যালভানোমিটার বেকার হয়ে গেল। তাহলে স্মল, সফট বাট ক্যাপেবল অফ হোল্ডিং দি কয়েল, এই ধরনের একটা ফাইবার আমার চাই, এবং যার সি থিটা বেশি হবে, সি বেশি হবে ইনফ্যাক্ট, তাহলে সেই জন্য ফসফর ব্রোঞ্জ ফাইবার সিলেক্ট করা হয়। দেখো, কারেন্ট সেন্সিটিভিটি বাংলায় বলে প্রবাহ মাত্রা সুবেদিতা। কি সেটা? এটা হচ্ছে যে কোন গ্যালভানোমিটার কত কারেন্ট সেন্সিটিভ, না খুব অল্প কারেন্ট গেলেই যে ডিফ্লেকশন দেবে সে বেশি কারেন্ট সেন্সিটিভ। তাহলে কারেন্ট সেন্সিটিভিটি আমি এইভাবে মেজার করতে পারি যে ডিফ্লেকশন পার ইউনিট কারেন্ট, ডিফ্লেকশন পার ইউনিট কারেন্ট, অল্প কারেন্ট পাস করলেই যে ডিফ্লেক্ট করবে। তাহলে এই থিটা বাই আই, এই টার্মটা হচ্ছে থিটা বাই আই, দিস ইজ ইকুয়াল টু এন এ বি বাই সি। তাহলে একটা জিনিস দেখো, তাহলে এন যদি আমি বাড়াই তাহলে সেন্সিটিভিটি বাড়বে, বি ম্যাগনেটিক ফিল্ড যদি আমি স্ট্রং করি তাহলে সেন্সিটিভিটি বাড়বে, আর এরিয়া অফ দি কয়েল যদি আমি বাড়াই তাহলেও সেন্সিটিভিটি বাড়বে। কিন্তু এরিয়া অফ দি কয়েলটা আমি খুব বেশি বাড়াবো না, কারণ আমি কয়েলটার এরিয়া যত বাড়াবো তত কয়েলটার মোমেন্ট অফ ইনার্শিয়া বাড়বে। মোমেন্ট অফ ইনার্শিয়া যত বাড়বে তত কয়েলটাকে ঘোরাতে বেশি টর্কের প্রয়োজন হবে। তাহলে খুব লার্জ কয়েল যদি আমি তৈরি করি যার এ খুব হাই, তাহলে কি হবে, তার মোমেন্ট অফ ইনার্শিয়া আমি খুব বাড়িয়ে ফেলবো এবং সেটাকে ঘোরাতে অনেক বেশি টর্কের দরকার হবে। সেই টর্কটা আমি প্রোভাইড করা কঠিন হবে। তাহলে এ ইজ নট ইনক্রিজড টু আ হাই ভ্যালু। আচ্ছা, কারেন্ট সেন্সিটিভিটি জেনারেলি এই অ্যাঙ্গেলের টার্মে মেজার করা হয় না। কারেন্ট সেন্সিটিভিটিটা ওই লাইট স্পটটা কতটা সরে গেল, কত মিলিমিটার সরে গেল, কত মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্টের জন্য, এইভাবে মেজার করা হয়। তাহলে সেন্সিটিভিটির একটা ডেফিনিশন এইভাবে দেওয়া হয়, তুমি সমস্ত বইতেই পাবে। কি বলা হচ্ছে দেখো, এর ইউনিট মিলিমিটার পার মাইক্রো অ্যাম্পিয়ার। মন দিয়ে শোনো, যে লাইট এই মিররটা থেকে আমি স্কেলটা যদি 1 মিটার ডিস্টেন্সে রাখি, মানে ক্যাপিটাল ডি যদি হয় 1 মিটার, এবং আমি যদি 1 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাই, তাহলে লাইট স্পটটা স্কেলের ওপর যত মিলিমিটার ডিফ্লেক্টেড হবে সেটাই হচ্ছে সেন্সিটিভিটির মেজারমেন্ট। তার মানে 1 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালাম 1 মিটার দূরে রাখা স্কেলের ওপর, লাইট স্পটটা যদি 5 মিলিমিটার ডিফ্লেক্টেড হয় একটা গ্যালভানোমিটারে, আর একটা গ্যালভানোমিটারে যদি 10 মিলিমিটার ডিফ্লেক্টেড হয়, তাহলে ওই 10 মিলিমিটার যেখানে ডিফ্লেক্টেড হচ্ছে সে বেশি সেন্সিটিভ। অবভিয়াসলি যত বেশি অ্যাঙ্গেলে মিররটা টুইস্ট করবে ডিটা তত বেশি হবে। সিমিলারলি ভোল্টেজ সেন্সিটিভিটি আমি ইউজ করতে পারি I ইজ ইকাল টু সি বাই এন এ বি ইন্টু থিটা। এই এক্সপ্রেশনটা আমরা পেয়ে বসে আছি। আমি জানি ভি ইজ ইকাল টু আই আর, তাহলে আই এর জায়গায় আমি ভি বাই আর বসিয়ে দিতে পারি।
তাহলে ভি বাই আর ইজ ইকাল টু সি বাই এনএবি ইন্টু থিটা। তাহলে ভোল্টেজ সেন্সিটিভিটিও আমি এখান থেকে বার করতে পারি, ভি বাই থিটা ইজ ইকাল টু সি আর বাই এনএবি। এবং ভোল্টেজ সেন্সিটিভিটি সেটা কি মিলিমিটার পার মাইক্রোভোল্ট। সেটা কি যে 1 মিটার দূরে রাখা একটা স্কেল কয়েলের অ্যাক্রসে যদি আমি 1 মাইক্রোভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করি, তাহলে লাইট স্পটটা যত মিলিমিটার শিফট করবে সেটা হচ্ছে মেজারমেন্ট অফ ভোল্টেজ সেন্সিটিভিটি। তাহলে এটাই হচ্ছে তোমার সাসপেন্ডেড কয়েল গ্যালভানোমিটার। এর কনস্ট্রাকশন থেকে বেসিক কিছু কোশ্চেন আসে। আর আই ইজ ইকাল টু সি বাই এনএবি ইন্টু থিটা। এটা একটা জিনিস তুমি মনে রাখো, যেটা বারবার বলছি, যে দুটো টর্ক যখন ট্যানজেন্ট গ্যালভানোমিটারে এই দুটো টর্ক ছিল, দুটোই ম্যাগনেটিক ফিল্ডের জন্য ছিল, কিন্তু এখানে একটা কয়েলটা সিম্পল এইরকমভাবে ঝোলানো আছে, তাহলে এর ওপর একটা এই কয়েলটার ওপর একটা টর্ক কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে এনআইএবি, তার জন্য কয়েলটা ঘুরছে। যেই কয়েলটা ঘুরছে এটা টুইস্ট করছে, যত বেশি অ্যাঙ্গেলে টুইস্ট করছে তত এর মধ্যে টর্ক জেনারেট হচ্ছে সি থিটা। যখন দুটো ইকুয়াল হয়ে যাবে তখন সেই পজিশানে গিয়ে ওটা স্টেবল হয়ে যাবে, এবং সেই পজিশানে কতটা ডিফ্লেক্ট হলো স্মল ডি মেজার করে আমি কারেন্ট মেজার করতে পারবো। তাহলে এখান থেকে আসছে আই ইজ ইকুয়াল টু সি বাই এনএবি ইন্টু থিটা। আর থিটা মেজার করার জন্য হচ্ছে ল্যাম্প অ্যান্ড স্কেল অ্যারেঞ্জমেন্ট, যেটা আমি দেখালাম। এই দুটো হচ্ছে গ্যালভানোমিটার, তার কনস্ট্রাকশন আর তার ওয়ার্ক।